শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা বরাবরের মতো জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর এই সকালে খুব বেশি কথা আজ আমি বলবো না, সরাসরি চলে যাব লাবণ্যর কাছে। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, যথারীতি যেটা হয় রাঙা সকালে আসলে আমাদের ভালো লাগে। তবে আমার কিন্তু সকালবেলা আজকে তোমার একটা পারফরমেন্সের কথা খুব মনে পড়ছিল। কোন পারফরমেন্স? একটা চলচ্চিত্রের গান। আচ্ছা, এর আগেও আমি তোমাকে বলেছি, তুমি নিশ্চয়ই ধারণা করতে পারছো। তুমি বোধহয় অগ্নির কথা বলছো। একদমই তাই। আমার প্রথম প্লেব্যাক করা এবং চমৎকার অভিজ্ঞতা। আসলে তুমিও আমার সকালটায় আসলে এত সুন্দর স্মৃতি মনে করিয়ে দিলে, সেজন্য ধন্যবাদ। এবং আজকে আসলে চলচ্চিত্র নিয়ে অনেকটা আমরা গল্প করব এবং তার কর্মজীবনও যদি আমরা বলি অনেক সমৃদ্ধ। চলো, কে আছেন দর্শককে জানাই। চলো। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা আসিফ ইসলাম। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে Thank এবং you. আপনার কাছ থেকে আপনার সারা জীবনের সমস্ত গল্প যতটুকু শোনা যায় আজকে শুনে নেব। আচ্ছা, ঠিক আছে। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাকে আমন্ত্রণ করার জন্য। একদমই শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে আপনার চলচ্চিত্রের পাশাপাশি আরও একটি কাজ হচ্ছে এনজিওগুলোর সাথে কাজ করা, যেটা আসলে বর্তমানে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট পরিবর্তন, এদিক সেদিক অনেক কিছুর কারণে বাংলাদেশে অনেক দেশের এনজিওর ইনভেস্টমেন্টটা কমে গেছে। এই বিষয়টা কি সামহাউ ক্রিয়েটিভ কাজগুলোর উপর বা বাংলাদেশের মিডিয়ার উপর কোনো রকম প্রভাব ফেলছে? ওয়েল, আমি বেশ কিছু এনজিওর সাথে কাজ করতাম ভিজুয়াল সাইডে, নট তাদের অপারেশনাল সাইডে। সো সেই জায়গা থেকে ডেফিনেটলি একটা চেঞ্জেস এসেছে। ইটস নট জাস্ট বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের কারণে না, আসলে এটা একটা গ্লোবাল ইম্প্যাক্ট আমি মনে করি, যেটা আসলে বাংলাদেশেও এটা আমরাও এটার ভুক্তভোগী। আমরা তো আসলে আপনার আজকে জীবনের নানা অধ্যায়ে নানা অভিজ্ঞতা নিয়ে আসলে জানার চেষ্টা করব এবং সেই সাথে যতক্ষণ আপনাকে নিয়ে যখন জানছিলাম তখন দেখলাম যে আপনি আসলে যেই জায়গাটায় আজকে কাজ করছেন সেটার ছোটবেলা থেকে আপনার জীবনের প্রভাব রয়েছে। সেই গল্পগুলো জানতে চাই আপনার কাছ থেকে। আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়া। আপনার জন্ম যদি ভুল না করে থাকি ঢাকাতেই হয়েছে এবং তার পরবর্তীতে ঢাকা, ইংল্যান্ডের মানে দু জায়গাতেই আপনার শৈশব কেটেছে। সেই শৈশবটা নিয়ে একটু শুনতে চাই। জন্ম আমার ঢাকায়। আমাদের ফ্যামিলি হোম যেটা বলি সেটা হচ্ছে রামপুরায়। রামপুরায় বড় হওয়া এবং আমার কিন্ডারগার্টেন, লোকাল কিন্ডারগার্টেন, লিটল স্টার কিন্ডারগার্টেন, সেটাই আমি আমার স্কুল শুরু হয় ওখান থেকে। তারপর একটা বয়সে আসলে দেশের বাইরে চলে যাই। সো আমার আসলে বেশ মানে ট্রাভেলিং ছিল শৈশবটা, বেশ লন্ডন এবং ঢাকা দুদেশ মিলেই ছিল। দেশের বাইরে কেন যাওয়া আসা হতো? কোনো কাজের কারণে? পরিবারের কেউ ছিল? আমার বাবা লন্ডনে ছিলেন। সো আমার দেশের বাড়ি সিলেট। সো আপনারা বুঝতেই পারছেন যে সিলেটের সাথে লন্ডনের একটা বেশ ভালো সম্পর্ক। সো আমাদের বেশ বড় ফ্যামিলির অংশ লন্ডনে ছিলেন। সো আমরা আসলে মানে ট্রাভেলিং করতাম। কত বছর বয়সে প্রথম যাওয়া হলো লন্ডন? If I am not mistaken, আমার বয়স প্রবলি 2 বা 2.5 এরকম। খুব ছোট। আর পরবর্তীতে যখন বুঝতে পারেন সেটা একটু জেনে নেই যে আমি ট্রাভেল করছি, এই বিষয়টা তো একটা বয়সে বোঝা যায়। আই থিংক আমার বয়স তখন অ্যারাউন্ড 7-8 ছিল। তখন আমি ক্লিয়ারলি মনে করতে পারছি লন্ডন। এবং তারপর হচ্ছে আমার আবার দেশে ফেরা হয়। তারপর একটা টিনেজ টাইমটা আসলে আমার ঢাকায় কাটে। আচ্ছা, সে সময়ের ঢাকা এবং এই সময় ঢাকার মধ্যে তুলনা করব আপনার দৃষ্টি থেকে, যদিও খুব বেশি দিন আগের কথা নয় আপনার শৈশব। তারপরও আসলে যে সময়টার আপনি কথা বলছেন যে 7 বছর বয়স, সেই সময়টায় ভীষণ কঠিন একটা সময় আপনি পার করেছেন, আপনার পিতৃবিয়োগ যেটাকে বলে। একটু সেই সময় আপনার উপর কি ধরনের প্রভাব পড়লো শুনে? আসলে আমি পরিবারের সবার ছোট। সো আসলে ব্যাপারটা খুব একটা আমি যে আসলে বুঝতে পেরেছি সেটাও না। তবে এটা ডেফিনেটলি আমার বড় ভাইরা, বোনরা, স্পেশালি আমার মা, তাদের যেই স্ট্রাগলটা ছিল সেটা তো আসলে আমার পর্যন্ত আসলে এটা পৌঁছায়নি। কত ভাই বোন আপনারা? আমরা 3 ভাই 1 বোন।
আচ্ছা, আচ্ছা। আপনি সবার আমি ছোট। সবার ছোট। আচ্ছা। যেটা বলছিলেন যে পরিবারের আসলে ছোটবেলাটায় আসলে এত ছোট থাকলে বোঝা যায় না যে পরিবারের বাকি সদস্য কি অনুভব করছে, বা বাবার চলে যাওয়াটাও হয়তো যেভাবে অনুভব করার কথা সেটাও হয়তো করতে পারেননি, কিন্তু যে অল্প সময়টা বাবাকে পেয়েছেন, বাবার সাথে নিশ্চয়ই চমৎকার কিছু স্মৃতিও রয়েছে, বা বাবার অনেক কথা নিজের মধ্যে রয়ে গেছে, সেটা জানতে চাই আপনার কাছ থেকে। তবে আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সেটা একটু এই মুহূর্তে দর্শকদের জানিয়ে আসবো। চলচ্চিত্র নির্মাতা আসিফ ইসলাম বাংলাদেশের সমসাময়িক চলচ্চিত্রের একজন সম্ভাবনাময় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্মাতা, যিনি শিল্পধর্মী ও মানবিক গল্প বলার জন্য বিশেষভাবে পরিচিত। তার এককভাবে পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ 2024 সালের 46তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনে। সংলাপহীন সাদা কালো এই চলচ্চিত্রে একটি কারখানার 3 কর্মীর নিঃশব্দ জীবন, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও মানবিক অনুভূতির গভীর প্রকাশ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। এর আগে তিনি নির্মাতা ফয়সাল রদ্দির সঙ্গে যৌথভাবে পাঠশালা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। তার নির্মাণ শৈলীতে বাস্তবতা, নীরবতা এবং মানব জীবনের সূক্ষ্ম আবেগ বিশেষ গুরুত্ব পায়। এই সাফল্যের ধারাবাহিকতায় তার দ্বিতীয় চলচ্চিত্র কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস 2026 সালের 48তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আর্টকোর বিভাগে নির্বাচিত হয়। যাত্রাশিল্পের পরিবর্তিত বাস্তবতা ও সমাজের বদলে যাওয়া সাংস্কৃতিক রুচিকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্র তার শিল্পমনস্ক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। তার ছোটবেলার গল্পে ছিলাম, সেখানে আবারও ফিরছি আমরা। এবং বাবার কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। আসলে বাবার কিছু স্মৃতি নিশ্চয়ই নিজের মধ্যে রয়ে গেছে, এবং এখনও মনে হয় যে বাবার এই বিষয়গুলো আরও দেখতে পারলে ভালো হতো, বা আরও অনেক স্মৃতি থাকলে ভালো হতো। শুনি আপনার কাছ থেকে। আসলে as I said, যে আমি 7 বছর বয়সে বাবাকে হারাই। তো এর মধ্যে আসলে মানে আমি বাবাকে ছোটবেলার যে স্মৃতি খুব একটা যে বেশি সেটা তেমনটা নেই, কারণ উনি দেশের বাইরে থাকতেন, আমরা ঢাকায় থাকতাম। সো একটা টাইম হয় যেখানে হচ্ছে আমরা একসাথে ছিলাম, সেটা হচ্ছে প্রবলি আর্লি 80s-এর কথা বলছি। তো আমার কিছু স্মৃতি ক্লিয়ারলি মনে আছে, যেটা হচ্ছে উনি মানে কাছ থেকে ফেরত আসার যেই ব্যাপারগুলো, রাত্রে বা বাবা বাড়িতে থাকা মানে এক ধরনের একটু ভয় কাজ করা, সেগুলো আমার মনে আছে। বাট সবচেয়ে বেশি যেই জায়গাগুলো সেটা হচ্ছে আসলে ছবি এবং গল্প শুনে মার কাছ থেকে, কারণ আমার বাবা খুব ছবি তুলতেন, শৌখিন ছিলেন ছবি তোলা। তো সেই জায়গা থেকে ওনার প্রচুর ছবি তোলা আছে ওনার মা বাবার, বড় ভাইয়ের সাথে। সো প্রথম ওনাদের মানে বড় ভাইয়া সাথে, তারপর আমার বোনের সাথে, এগুলো প্রচুর ছবি তোলা আছে। মুহূর্ত, হ্যাঁ। সো এগুলো আসলে আমাদের কাছে এখনো মা খুব যত্ন করে, যদিও এখন খুব একটা আমরা অ্যালবাম দেখি না, সবই ডিজিটাল হয়ে গেছে, বাট মার কাছে খুব যত্ন করে সেই অ্যালবামে ছবিগুলো রাখা আছে। বাহ। ভাই বোনের কথা যদি বলি, আপনার ভাই বোন দুজনই আপনার বড়। ছোট হওয়ার সুবাদে যেটা হয় যে বড় ভাই কি করছে বা বড় বোন কি করছে, আমি একটু সেটা করে দেখি, এরকম কিছু ইস্যুস চলে আসে। একদমই সাংস্কৃতিক পরিমণ্ডলে আপনার বেড়ে ওঠা, গান, কবিতা আবৃত্তি, অনেক কিছুই ছিল সেখানে। আপনার আসলে ছোটবেলায় কোন বিষয়টিকে দুর্বল করে তুললো আপনাকে? আসলে আমার বাসায় সবসময় এক ধরনের একটা মানে 80s-এ বা ইভেন আপ টু 90s-এ ঢাকায় এটা খুব কমন ছিল, বা বাংলাদেশে সারা দেশেই বলবো, যে গানের চর্চা বা কবিতা আবৃত্তি বা ছবি আঁকা, এগুলো মানে প্রতি শুক্রবার দিন সকালবেলা সবাই মানে আমরা ঘুম থেকে উঠতাম অলমোস্ট লাইক পাশের বাসার সেই রেয়াজ শুনে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের বাসাও খুব একটা ডিফারেন্ট ছিল না। ওস্তাদ আসতেন, গান শিখতাম আমরা। আমার মার খুব ইচ্ছে ছিল যে আমাকে আমার ইমিডিয়েট বড় ভাই যে আরিফ, তাকে গান শেখানোর, বাট আনফরচুনেটলি সেটা খুব একটা দূরে যায়নি। একাডেমিক ভাবেও তো মনে হয় একটু গান শেখা হয়েছে। হ্যাঁ, আমি আসলে গান প্রথমে আমাদের বাড়িতে টিচার আসতেন,
তারপর একটা টাইমে আমি ছায়ানটে ভর্তি হই। আচ্ছা। সেটা হচ্ছে জাস্ট ফর 2 ইয়ার্স, তারপর হচ্ছে আমরা আবার দেশের বাইরে চলে যাই। তো 2 বছর আমি ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত শিখতাম। সো বাহ। বাট কোনো প্র্যাকটিস নেই এখন এবং গান থেকে অনেক দূরে। মানে কি হতো ছোটবেলায়, কি গান ভালো লাগতো না? ভালো লাগা দিয়ে কথা না আসলে, যে ভালো লাগতো, বাট এটা না এক ধরনের, আমি মনে করি যে স্পেশালি আমাদের এই ট্রাভেলিংটা আসলে এক ধরনের Right. একটা ইন্টারফিয়ার করেছে এই পুরো প্রসেসে। কারণ আমরা মানে এখন লন্ডনে যদিও গানের টিচার, একাডেমি, বাংলা গান শেখার সেই সুযোগগুলো আছে এখন, কিন্তু তখন কিন্তু খুব একটা ছিল না যে আমরা কন্টিনিউ করব ওখানে। বাট যদিও আমার ইমিডিয়েট বড় ভাই যে উনি হচ্ছে থিয়েটার করতেন, তো উনি ঢাকায় যখন করতেন তো ওনার সাথে ওই সবসময় এখনো থিয়েটারে ইজ অলওয়েজ লোকবলের একটা অভাব থাকে। তো সেই জায়গা থেকে আমি ছোট নিয়ে যেত আমাকে। সো আমি আসলে ব্যাকস্টেজে কাজ করতাম, প্রপস টানাটানি থেকে শুরু করে তারপর একটা টাইমে প্রম্পট করা, তো সব কাজ করেছি আসলে। মোটামুটি কত বছর বয়স থেকে শুরু হলো আপনার এই কাজগুলো? সেটা হচ্ছে আমি মনে হয় ক্লাস 6-7 পড়তাম তখন। বেশ, মোটামুটি বলতে পারি ছোট থেকেই ছোট আপনার থেকেই, এই হ্যাঁ। কাজগুলোর অভিজ্ঞতা শুরু হয়ে আর গেছে। হ্যাঁ, এবং এটা আসলে কন্টিনিউ করে থিয়েটার, সেটা হচ্ছে লন্ডনে গিয়েও। আচ্ছা। তো আমি হচ্ছে মানে আমরা পার্মানেন্টলি মুভ করি যদি বলা যেতে পারে, সেটা হচ্ছে 95-এ। আচ্ছা। সো 95-এ হচ্ছে ভাইয়া তখন কোয়াইট হেভিলি ইনভলভড লন্ডনে থিয়েটারে, আচ্ছা আচ্ছা। বাঙালি কমিউনিটি। সো তখনও ওই যে আমাকে নিয়ে যাওয়ার, আমি ছিলাম সবসময় সেই ফ্রি কর্মী, আচ্ছা। যে বাড়ি থেকে নিয়ে যাওয়ার। এবং তো আপনার সানন্দে অংশগ্রহণ। হ্যাঁ, কোন সেটাই। দলে কাজ করতেন বাংলাদেশে? মুখোশ নামে একটা আচ্ছা, নাট্য আচ্ছা। গ্রুপ ছিল তাদের। তাদের নিজস্ব, তারা কিছু ফ্রেন্ডরা মিলে এটা আর লন্ডনে কি বড় ভাই ওখানে স্টার্ট করলো নাকি আগে কোনো থিয়েটারের প্রতিষ্ঠান না, ছিল? এটা না ওখানে ছিল, ওখানে টোয়েনবি হল, বাংলাদেশ সেন্টার, সো এগুলোতে বেশ ভালো সক্রিয় ছিল তারা মঞ্চে। তো সেই জায়গায় হচ্ছে আরিফ ভাই, তো মানে আমার ইমিডিয়েট বড় ভাই, সে তো গিয়েই লন্ডনে জয়েন করে সেই জায়গায়। তো তারপর সেই সুবাদে আমিও। চমৎকার। থিয়েটারের জায়গাটায় আমরা আবারও ফিরতে চাই, তবে আমি কয়েকটা জায়গা মনে হচ্ছে আরেকটু জেনে নেওয়া ভালো। বড় ভাইয়ের সাথে আসলে বয়সের গ্যাপটা কেমন ছিল? আমার 5 বছরের 5 বছরের গ্যাপ, এবং সেই সাথে যেহেতু বাবাকে অনেক আগেই আসলে হারিয়েছেন, সেই জায়গাটায় নিশ্চয়ই বড় ভাইয়ের সাথে সাথে আসলে মাও একটা স্ট্রাগল করেছে সবসময় আপনাদের পুরো পরিবারের জন্য। মায়ের কথা একটু শুনতে চাই আজকে। মার কথা কি বলবো, উনি যা কখনো বলা হয়নি সেটাই আজকে শুনতে চাই। আচ্ছা, উনি তো এখন এই মুহূর্তে লন্ডন আছেন। শি ইজ অলমোস্ট 80। আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছেন উনি। আলহামদুলিল্লাহ। এবং আমি কদিন আগেও ঈদ করে আসলাম লন্ডনে মার সাথে। তো মানে আমি যেটা করি মার সাথে যখন আমি থাকি, তখন আসলে আমি সেই ছোটই থাকি তার সামনে। ইভেন আমার ভাইয়া বোনদের কাছে আমি সবসময় ছোটই, যতই আমার দাড়ি পাকুক, কিন্তু তাদের কাছে আমি সবসময় ছোট। সো আমি আসলে লন্ডনে গিয়ে খুব মানে এটা আমার মানে হোম। আমি ঘুম থেকে যখন উঠি আমার মাকে দেখি যে উনি ঘুমাচ্ছে, মানে এটা একটা আলাদা এক ধরনের একটা অনুভূতি, একটা শান্তি। এবং আমরা হচ্ছে মানে প্রতিদিন যেটা হয় যে আমার বড় ভাইয়া আর মা হচ্ছে একই বাড়িতে, কিন্তু আমার আমার বোনের হাজবেন্ড মানে আব্দুল্লাহ ভাই, তারপর হচ্ছে আমার ইমিডিয়েট যে বড় ভাই, এরা হচ্ছে সবাই আশেপাশে, মানে 5 মিনিটস। মোটামুটি সবাই কি লন্ডনে সেটেল? সবাই লন্ডনে। সো 5 মিনিটস। সো আমাদের যেটা হয় প্রত্যেক দিন আমি থাকাকালীন অবভিয়াসলি, সেটা হচ্ছে সন্ধ্যার সময় সবাই কাজ সেরে সবাই চলে আসে এবং আড্ডা, এবং সেই পুরনো সেই রামপুরার সেই পুরনো গল্পগুলো, বা আমাদের পাড়ার যেই সবাই আমাদের এখন আমরা আসলে জানি না তারা কে কোথায় আছে, বাট আমরা মানে
কোয়াইট কানেক্টেড ছিলাম একটা স্মৃতিচারণ সময় হয়ে স্মৃতি, যায়। হ্যাঁ। এই যে স্মৃতিচারণের সময় আসলে রামপুর আর আপনার শৈশবের কোন বিষয়টা সবচেয়ে বেশি গল্পে উঠে আসে? আমার কিন্ডারগার্টেন, আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে কি, কারণ আমি সবসময় এটা আমি খেয়াল করি যে মানে আমি বা আমার ভাইয়া কেন আসলে এই ট্রেডে বা এখানে কেন কাজ করছি, এটার আসলে একটা বীজ আমি আমার কিন্ডারগার্টেন কে ডেফিনেটলি আমি মনে করি। কারণ আমার স্কুলের যেই প্রিন্সিপাল এবং হেড টিচার ছিলেন নিজামী স্যার এবং ছন্দা ম্যাডাম, ওনারা আসলে অনেকেই, ছন্দা ম্যাডাম একজন নৃত্যশিল্পী ছিলেন, সো আচ্ছা। কোয়াইট ইনভলভ ছিলেন ওনারা, এবং আমাদের যে ইয়ার এন্ডিং যেই প্রোগ্রাম হতো সেটা খুব জাঁকজমকভাবে আয়োজন করা হতো। তারপর আমার জীবনের প্রথম চলচ্চিত্র দেখা আসলে সেই স্কুলে। আচ্ছা সেই স্কুলে তখন হচ্ছে প্রজেক্টর মেশিন নিয়ে এসে নিজামী স্যার, আমার মনে আছে এখনো, ডান পিটের ছেলে, সেটা হচ্ছে খান আতাউর রহমানের আচ্ছা। সিনেমাটা, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার জীবনের প্রথম সিনেমা দেখা। সিনেমা দেখা। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে ওই ফিল্মটা আমি জানতাম না যে ওই ফিল্মটা আসলে মস্কোতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। আচ্ছা তো আমার ফিল্ম যখন সিলেক্ট হলো মস্কোতে, সো ইটস একটা ফুল সার্কেল Connection, মনে হ্যাঁ। হচ্ছিল যে মানে আমার প্রথম দেখা সিনেমা যেটা, এবং আমি আমার সিনেমা নিয়ে যাচ্ছি মস্কোতে, এটা আচ্ছা। খুব অদ্ভুত আলাদা এক অনুভূতি, ধরনের হ্যাঁ। অনুভূতি ছিল। এবং সেই গল্পগুলো আসলে বিস্তারিত আমরা জানতে চাই, কিন্তু আর একটু শৈশব কৈশোরে থাকি। Sure. পড়াশোনা তো আপনি বাংলাদেশ আবার লন্ডন সবকিছু মিলিয়ে করছিলেন। পড়াশোনার ব্যবস্থাপনার মধ্যে যদি একটা তুলনা করতে বলি, যে ওখানকার সিস্টেম এবং এখানকার সিস্টেম যদি আপনার মুখ থেকে শুনি। আমি একটা ব্যাপার বলতে চাই যে আমি এডুকেশন সিস্টেম এই মুহূর্তে এক্স্যাক্টলি কীরকম, যদি আমার মেয়েকে দেখে আমি দেখছি যে অনেকটুকু চেঞ্জেস চলে এসছে, বাট আমাদের সময় ছিল হচ্ছে অনেকটা মুখস্থ করার আচ্ছা। ব্যাপার, যে আমরা রচনা মুখস্থ করতাম। তো আমি লন্ডনে গিয়ে আমি যে স্কুলে ভর্তি হই, আমার ক্লিয়ারলি মনে আছে যে আমাদের একটা ফার্মে নিয়ে যাওয়া হলো। ইট ওয়াজ এ ডে ট্রিপ ছিল, আমাদের সব বাচ্চাদের নিয়ে ফার্মে যাবে। তো ফার্মে গিয়ে আমাদের কাজ ছিল যে আমরা প্রত্যেকে আলাদা আলাদা একটা অ্যানিমাল চুজ করা, এবং সেটার ব্যাপারে ওখানে একটু রিসার্চ করা, ফার্মারদের প্রশ্ন করা, এবং সেই প্রশ্নগুলো নিয়ে আসা, এবং পরের দিন স্কুলে সেই গরুর রচনাটা লেখা। লেখা। তো ওটা ছিল মানে আমার জন্য প্রথম যে দেখা যায়, আচ্ছা ঠিক আছে, এইভাবেও আসলে এডুকেশন এভাবেই হওয়া উচিত, রাদার দেন একেবারে বই থেকে দেখে একদমই পুরো তাই। আসলে যে মুখস্থ করে। তুলনার কথা বলছিলাম, আপনার এক কথাই সেই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। শৈশবের অনেক গল্প আপনার থেকে শুনছি এবং আমরা আসলে মুগ্ধ হচ্ছি যে পড়াশোনার যে সিস্টেমের কথা আপনি বলছিলেন, সেটা আসলে খুবই অল্প কথায় আপনি অনেক বড় একটা পরিবর্তন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমরা সে সময় আসলে ধাপে ধাপে আপনার পড়াশোনাটা কিভাবে আগাচ্ছিল সেটা একটু শুনি। আমি আমার টিনেজ টাইমটা ঢাকায়, সো আমার আসলে ম্যাট্রিক হচ্ছে ঢাকায় কমপ্লিট আচ্ছা। করে আমরা আসলে লন্ডন চলে যাই। কোন স্কুল থেকে আমি SSC খিলগাঁও দিলেন? গভর্নমেন্ট স্কুল আচ্ছা। থেকে। কোন SSC বিভাগ? সায়েন্স। Science. সায়েন্স। এগুলো হচ্ছে ছোটবেলার এক ধরনের প্যারেন্টসের একদম। প্রেশার, যে সায়েন্স নেওয়ার ব্যাপারটা। তো তারপর হচ্ছে আমি চলে যাই ইংল্যান্ডে। সো তারপর হচ্ছে আমার কলেজ, ইউনিভার্সিটি পুরোটাই হচ্ছে ইংল্যান্ডে। সো ওই আচ্ছা। একটা সময় হচ্ছে, একটা লম্বা সময় হচ্ছে আমার ইংল্যান্ডে থাকা। ইংল্যান্ডে গিয়ে কোথায় ভর্তি হলেন? আমি হচ্ছে মানে আমরা ছিলাম কার্শলটন এরিয়াতে, সো উইচ ইজ সাউথ লন্ডন। সো ওখানেই একটা কলেজ, কার্শলটন কলেজ নামে। সো ওখানে হচ্ছে আমি ভর্তি হই প্রথমে। তারপর আমি চলে যাই হচ্ছে হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটিতে, যেখানে হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন নিয়ে আমার অনার্স কমপ্লিট করি। আচ্ছা, আচ্ছা। তো সেটাও মানে বাড়িতে সবার ছোট হওয়ার একটা সুবিধে আসলে, যে খুব একটা প্রেশার ছিল না যে কোন সাবজেক্টে পার্টিকুলার এই সাবজেক্টেই পড়ালেখা করতে হবে।
সো এটা মোর ছিল যে আচ্ছা ঠিক আছে আমি চাচ্ছি, কারণ ওই সময়টা এখন যদিও মিডিয়াতে পড়ালেখা করার যেই ব্যাপারগুলো বাংলাদেশেও প্রচুর প্রাইভেট এবং সরকারি ইউনিভার্সিটিতে এটা আছে, কিন্তু ইংল্যান্ডেও ওই সময় আমি আমার ইউনিভার্সিটি শুরু হয় 98-এ। তো 98-এ আসলে ইভেন ইংল্যান্ডের জন্য গ্রাফিক ডিজাইন ইট ওয়াজ অলমোস্ট লাইক তারাও টেস্ট করছে, নতুন তাদের জন্য। সো আমি যখন ভর্তি হই মানে এশিয়ান বলতে একমাত্র আমিই ছিলাম ক্লাসে। তো খুব একটা মানে বাঙালি বা এশিয়ান মানুষজন আসলে খুব একটা এই গ্রাফিক ডিজাইন বা ফিল্ম নিয়ে পড়ালেখা খুব একটা করতো না তখন। সবাই খুব তখন খুব বড় একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আইটি সেক্টর, সবাই আইটি তে পড়ালেখা করার যে ব্যাপারটা ছিল। তো সেই জায়গা থেকে আমি মানে আমার সাবজেক্ট আমি চুজ করতে পেরেছি, আই গেস আমি বাড়ির সবার ছোট হওয়ার কারণে। একই সাথে আপনি লাকিও, কারণ নিজের পছন্দের বিষয়টি পড়তে পারা কিন্তু অনেক বড় একটি বিষয়। আপনি তো 3D মডেলিং নিয়ে পড়লেন, এটা কেন? কারণ আপনি পছন্দ করছেন শিল্প সংস্কৃতি এবং একই সাথে, হ্যাঁ আমি বলছি না এটা সংস্কৃতির বাইরে, কিন্তু আপনার আসলে ওই সময় চিন্তাটা কি ছিল? আসলে আমি মানে আমি গেমিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাচ্ছিলাম তখন। এক ধরনের গ্রাফিক ডিজাইন, মানে ওই সময়টায় একটা আইটির যেই অল্টারনেট একটা জায়গা আছে উইচ ইজ কম্পিউটার রিলেটেড, সেটা হচ্ছে গ্রাফিক্স। একটা হচ্ছে আপনি আইদার প্রোগ্রামিং শিখবেন পিওরলি, একটা কমপ্লিটলি অন্য একটা ধারা, আরেকটা হচ্ছে ওই কম্পিউটার ইউজ করেই সাম সর্ট অফ এক ধরনের এক্সপ্রেস করা নিজেকে। আমি হচ্ছে মানে আমার গেমিং ইন্ডাস্ট্রি, আমি 1 বছর গেমিং ইন্ডাস্ট্রিতেও কাজ করি, সোনি এন্টারটেইনমেন্টে আমি 2D ডিজাইনার হিসেবে কাজ করি। সো এটা ছিল হচ্ছে আমার ইউনিভার্সিটির গ্যাপ ইয়ারে ছিল সেটা। তো হ্যাঁ, তারপর আমি ওখানে গিয়ে আসলে আমি কেন ফিল্মে সুইচ করলাম সেটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যে আমি যখন ওই গেমিং ইন্ডাস্ট্রিতে কাজ করছিলাম তখন আমি একটা ব্যাপার দেখছিলাম সবার মধ্যে, যে দেয়ার ইজ দিস, সবাই হচ্ছে বেসিক আর্টিস্ট, এজ ইন লাইক ওরা আসলে হ্যান্ড ড্রোন, মানে তারা খুব চমৎকার স্কেচ করতে পারে, পেইন্টিং করতে পারে। আমার এই জায়গাটা খুব দুর্বল ছিল। সো আমি বুঝতে পারছিলাম যে এই সেক্টরে আমার কন্টিনিউ করা মেবি ফিউচারে ইট উইল বি আমার অবস্টেকলস আমি ফেস করব। এট দ্য সেম টাইম আমি ওখানে কাজ করতাম, ওইটা সোহো নামে একটা এরিয়া, যেরকম মানে ওখানে হচ্ছে সব মিডিয়া হাউস যদি বলতে পারি, সব পোস্ট প্রোডাকশন হাউস। আমরা জানি যে ইংল্যান্ডের পোস্ট প্রোডাকশন ইজ like one of the top in the world. So even হলিউডেরও পোস্ট প্রোডাকশনের একটা বড় অংশ আসলে ইংল্যান্ডে হয়। সো ওই একটা এরিয়া কেন্দ্রিক আমরা যদি কম্পেয়ার করতে পারি এখন নিকেতনে, আই গেস, যেটা সব প্রোডাকশন হাউসগুলো, ওটা হচ্ছে সোহো লন্ডনে। সো সেখানে ছিল আমার সোনি এন্টারটেইনমেন্টের অফিস, সেখানে ছিল। তো আমি দেখতাম ওখানে ওই লোকাল ক্যাফেতে সব হচ্ছে লাইক ফিল্ম মেকার্স, এডিটার্স, তো তারা ট্রাভেল করতো, তারা শ্যুট করছে বাইরে, আমি সারাদিন কম্পিউটারের পেছনে বসে আছি। সো এখান থেকেও আমার এক ধরনের ইচ্ছে জাগলো যে আচ্ছা ওয়াই নট আমি এই জায়গাটা একটু এক্সপ্লোর করবো। বাহ, তো তখনও তো আসলে আপনি লন্ডনে থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। হ্যাঁ, তখনও থিয়েটারের সাথে যুক্ত, মানে আমি যুক্ত এজ আই সেড, আমি মানে যেভাবে যুক্ত সেটা হচ্ছে আসলে স্টেজে না, ব্যাক স্টেজে আমি যুক্ত। হ্যাঁ, কিন্তু আমি এই জায়গাটাই তাহলে একটু জানতে চাবো, তখনও কি একটু মনে হয়নি যে না এই জায়গাটা আমার ইন্টারেস্ট আছে বা কাজ করতে আমার ভালো লাগছে? ডেফিনেটলি আমার তো মানে আমার সিনেমাতে আসা বা সিনেমা এই ইন্ডাস্ট্রিতে কাজ করার প্রত্যেকটা জায়গা আমি মনে করি দেয়ার ইজ লাইক একটা না একটা বীজ কোথাও না কোথাও এই কাজগুলো ডেফিনেটলি আমাকে হেল্প করেছে। কারণ আমি ব্যাক স্টেজে কাজ করা, আমি ডিরেক্টরের সাথে ক্লোজলি কাজ করতাম।
সো তার কাজগুলো দেখতাম, আমার ডেফিনেটলি একটা ইন্টারেস্ট জাগতো। বা স্টেজে আমাকে অনেক সময় আমার স্টেজেও কাজ করেছি, বাট এগুলো খুবই ছোটখাটো, মানে 4 জনের লাশ বহন করার মধ্যে একজন, সেটাও করেছি আমি। আসলে অভিজ্ঞতা যত ছোটই হোক না কেন সেটার কিন্তু একটা মাহাত্ম্য এবং গভীরতা থাকে, সেটা Definitely. পরবর্তী জীবনে এসে এই যে এত চমৎকার করে আপনি মুগ্ধতা নিয়ে বলছেন, এটা থেকেই বোঝা যাচ্ছে। আপনার যে জায়গাটায় আমরা ছিলাম, যে চলচ্চিত্রের প্রতি আপনার ভালোবাসা তৈরি হলো, এই যে ভালোবাসা তৈরি হলো আমি এই সেক্টরটায় কাজ করব, এটার জন্য আসলে আপনি কি ধরনের প্রস্তুতি নিজের মধ্যে নিচ্ছিলেন? আমার তো যেহেতু এডুকেশনটা, যে আমার মাস্টার্স হচ্ছে অডিও ভিজুয়াল প্রোডাকশন, আচ্ছা। সো তখন আমি যখন মাস্টার্স, আমার অনার্স আর মাস্টার্সের মধ্যে 3-4 বছরের একটা গ্যাপ ছিল। আচ্ছা, আচ্ছা। সো বাই দেন আমি বুঝতে পারছিলাম যে দিস ইজ দ্য সেক্টর আমি কাজ করতে চাই। সো আমি তখনই ভাবলাম যে আমার ট্রেন্ড আপ হতে হবে। সো সেই জায়গা থেকে আমি প্রথমে কিছু শর্ট কোর্সেস করি, লাইটিং ফর ফিল্ম, কারণ আমি যেহেতু মঞ্চে কাজ করতাম, আমি লাইট নিয়ে প্রচুর কাজ করতাম। আচ্ছা। লাইট কন্ট্রোলে আমি প্রচুর কাজ করেছি। সো আমি আসলে টেলিভিশনে বা ফিল্মে লাইটের যে ব্যবহারটা, সেটার উপর আমি কোর্স করি। তারপর আমি ভাবলাম যে না, আই নিড ফার্দার মানে এডুকেশন এই সাবজেক্টে। সো তখন আমি আমার মাস্টার্সে ভর্তি হই অডিও ভিজুয়াল প্রোডাকশনে, এবং আমার মেজর ছিল হচ্ছে সিনেমাটোগ্রাফিতে। আচ্ছা। সো আমি মানে যেটা হয় স্টুডেন্ট প্রজেক্টসে, আমি আমাকে সবাই হায়ার করতো এজ সিনেমাটোগ্রাফার, কারণ আমি মানে বাকি মানে আমি বাকিদের চেয়ে ক্লাসে এই জায়গায় আমার একটা ইন্টারেস্ট ডেফিনেটলি ছিল। সো সেই জায়গা থেকে আমাকে মানে আমি এই সুযোগটা পেতাম প্রত্যেকের প্রজেক্টে এজ ডিওপি হিসেবে কাজ করার। আচ্ছা। বাহ। এমনিতে ছাত্র জীবনে বাংলা টিভিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। এটা আসলে ছাত্র জীবনে না, এটা আমার ইউনিভার্সিটি Completed কমপ্লিট করার পর। আচ্ছা। হ্যাঁ, সেটা হচ্ছে আমি 1 বছরের জন্য কাজ করি বাংলা টিভিতে। এটা হচ্ছে লন্ডনে বাংলাদেশি প্রথম চ্যানেল ছিল। আচ্ছা। তো সেইখানে তখন ওদের একজন গ্রাফিক ডিজাইনের প্রয়োজন ছিল, যে হচ্ছে বাংলা জানে, কারণ অবভিয়াসলি গ্রাফিক্স প্লেটগুলো আমাদের বাংলায় তৈরি করতে হতো। তো সেই জায়গায় আই ওয়াজ আ পারফেক্ট ক্যান্ডিডেট। আমি ওখানে 1 বছর কাজ করি। আচ্ছা। বাহ। তারপরে কোথায় জয়েন করলেন? আমি বাংলা টিভি, আমি বাংলা টিভির কাজ শেষ করতে করতে আমি আসলে আমার নিজস্ব কোম্পানি ফর্ম করি, রেডমার্ক ফিল্মস নামে। সো আমি এরপর থেকে আসলে আর কোথাও ওভাবে কাজ করিনি, মানে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছি আমার কোম্পানিতে। রেডমার্কের শুরুর গল্পটা শুনতে চাই, কতজন মিলে শুরু করলেন বা কতজনকে নিয়ে শুরু এবং করলেন? সেই সাথে কি চিন্তা থেকে আসলে শুরু করলেন? আচ্ছা, আমরা হচ্ছে প্রথমত আমি বাংলা টিভিতে কাজ করতাম, তখন আমি কিছু কমিউনিটি বেসড বিজ্ঞাপন নির্মাণের কিছু সুযোগ আসে আমার। আচ্ছা। পিওরলি কমিউনিটি বেসড অর্গানাইজেশন যেগুলো, সেগুলোর জন্য কাজ করি। ডকুমেন্টারিও তো করেছেন। ডকুমেন্টারিও করেছি। তো সেটা তখন আমি ভাবলাম যে না, আমি এটা কন্টিনিউ করতে চাই, এবং বাংলা টিভির যেই ফুল টাইম একটা টেলিভিশন চ্যানেল, আপনারা দুজনেই চ্যানেলের সাথে যুক্ত, সো আপনারা বুঝতে পারছেন কোয়াইট ডিমান্ডিং। তো আমি আসলে আমার এই কাজগুলো আমি করতে পারছিলাম না। তো তখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার নিজস্ব কোম্পানি ফর্ম করি, এবং আমি এই দিয়ে শুরু করি, এবং কমপ্লিটলি আমি একা ছিলাম। এবং আমার প্রথম ক্যামেরা যেটা, সেটা হচ্ছে আমার বড় ভাই আমাকে কিনে দেন। তো ওইটা দিয়ে আমি শুরু করি, আমার একটা ক্যামেরা এবং আমার একটা ছোট্ট এডিটিং প্যানেল, দ্যাটস ইট। এই দিয়ে আমার কাজ শুরু। তারপর মানে আমি লন্ডনে প্রচুর গভর্নমেন্ট সেক্টরে কাজ করি, তারপর তাদের ডকুমেন্টারি যেগুলো এথনিক মাইনরিটির যেই কাজগুলো, NHS, তারপর হচ্ছে ওদের এইজ কনসার্ন, সো এদের বেশ কিছু এনজিও প্লাস হচ্ছে তারা যেই কমিউনিটি বেসড যেই কাজগুলো হতো, ভিজুয়াল কাজগুলো, সেগুলো আমি প্রচুর করেছি। এবং সেই জায়গা থেকে আসলে শুরু হয় আমার লন্ডন ঢাকার কাজ। আচ্ছা। কারণ আমার কিছু এনজিও ছিল যাদের কাজ ঢাকায় বা বাংলাদেশে
শুটের কাজ ছিল। সো আমি আসলে ট্রাভেল করতাম লন্ডন থেকে বাংলাদেশে, আচ্ছা। এবং বাংলাদেশে শুট করা শুরু করলাম তখন থেকেই। চমৎকার। 2016 সাল পর্যন্ত তো মোটামুটি এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যেই ছিলেন। জি। 2016-তে আপনি চলে আসলেন বাংলাদেশে এবং স্থায়ী একটা অবস্থান গড়ার জন্য, একটা অর্গানাইজেশন গড়ার জন্য, এবং চিন্তাভাবনা সব বাংলাদেশ কেন্দ্রিক। এটা কেন হলো? মানুষ তো আসলে দেশের বাইরে চলে গেলে, সেটেল হলে দেখা যায় যে সেই সহজ জীবনটাকে বা সেই অন্যরকম জীবনটাকে একটু বেশি প্রেফার করে, সিকিউরড লাইফ। সেই জায়গা থেকে আপনি আবারও বাংলাদেশে এসে সবকিছু গুছিয়ে নিলেন। এটার আসলে প্রশ্ন উত্তর দুভাবে আমি দিব। আমরা একটা দুভাবেই হচ্ছে, শুনবো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটা হচ্ছে আমি কখনো বাংলাদেশের থেকে ডিসকানেক্টেড ছিলাম না। আচ্ছা। সো আমি সবসময় যেহেতু আমার কাজ এবং সবকিছু নিয়ে আমার বেশ ট্রাভেলিং হতো, সো আমি বাংলাদেশ, যদি আমি একটা লম্বা টাইম দেশের বাইরে থাকি, কিন্তু বাংলাদেশ থেকে আমি ডিসকানেক্টেড না। সো আমি যতটুক ঢাকা আমার, ততটুক আমি লন্ডনকেও মনে করি যে আমার 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 হোম দুটোই। আচ্ছা। এটা একটা ব্যাপার ছিল। আর আরেকটা বড় রিজন ছিল হচ্ছে আমার ওয়াইফের রিজন, কারণ সে হচ্ছে তার বাবার কোম্পানিতে জয়েন করা, তার জন্য খুব, সে হচ্ছে আবার পরিবারের বড়, তো আচ্ছা। তার আসলে তার বাবার কোম্পানিতে জয়েন করাটা খুব জরুরি ছিল। আচ্ছা, আচ্ছা। সো সেটা হচ্ছে, সো আমিও অনেক দিন থেকে চিন্তা করছিলাম, সো আমাদের আসলে খুব এটা ওয়ার্ক করছিল যে প্ল্যানটা, যে সেও জয়েন করবে অ্যান্ড আমিও বাংলাদেশে কাজ করার সেই সুযোগটা পাবো। আচ্ছা। আচ্ছা, তখন কত বছর থাকা হলো দেশে, বাংলাদেশে 2016-তে? আমি এরপর থেকে ঢাকায়, মোটামুটি একদমই ঢাকায়? একদমই আমি ঢাকায়, মানে আচ্ছা। আমি এরপর প্রতি বছর লন্ডনে যাওয়া হয়, কিন্তু পার্মানেন্টলি যদি এখন আমার ঠিকানা যদি বলা হয়, সেটা হচ্ছে তাহলে বাংলাদেশ। যাক, আমরা আমাদের মানুষকে আবার ফিরে পেয়েছি, এখন আপনি ওখানে আসা যাওয়া করছেন। আমরা দেশে ফিরে আপনি এনজিও ভিত্তিক কাজ থেকে পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণে একদম মনোনিবেশ করেছেন, সেই গল্পগুলো শুনতে চাই। আমার যে প্রথম বাংলা সিনেমা, যেটা যৌথ পরিচালনায় আমি আর ফয়সাল রদ্দি, সেটা হচ্ছে পাঠশালা। আচ্ছা। এইটার আসলে যদি আমরা ইনসেপশন যদি বলি এই গল্পের, সেটা আসলে আমার এনজিওর কাজ করার থেকে, কারণ আমরা প্রচুর স্কুল নিয়ে আমরা প্রচুর কাজ করতাম। যে আমাদের যে এনজিওগুলো ছিল, যারা হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা, তাদের স্কুলে যাওয়ার যেই গল্পটা, এগুলো প্রচুর আমরা কাজ করেছি ডকুমেন্টারিতে। আচ্ছা। তো সেই জায়গা থেকে আমরা প্ল্যান করি যে আমরা একটা গল্প বলতে চাই, যেটা আসলে আমরা রিয়ালিটিটা জানি, কিন্তু আমরা আসলে রিয়ালিটি থেকে আমরা মোর এটা একটা ইন্সপিরেশনাল টুল হিসেবে ব্যবহার করতে চাই। যে আসলে দেখা যায় রিয়ালিটিতে একটা বাচ্চা স্কুলে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়, কিন্তু আমরা এখানে দেখাই যে সেই ডিফিকাল্টিজের কে অতিক্রম করে একটা ছেলে, মানিক আমাদের যে ক্যারেক্টার ছিল, সে কিভাবে স্কুলে ভর্তি হতে পারে শেষ পর্যন্ত। আচ্ছা। সেই জার্নিটাই ছিল এই গল্পের মূল জায়গাটা। ইচ্ছা থাকলে আসলে যে কোনো ভাবেই আসলে উপায়টা বের করে নেয়ই মানুষ, Exactly. এটাই নিয়ম। যেমনটা আপনি আসলে আপনার ইচ্ছাগুলোকেও বের করে এনেছেন। যদিও চৌরাস্তা দিয়ে শুরু হওয়ার কথা ছিল আপনার 2019-এ, কিন্তু সে সময়ের পরিস্থিতির কারণে সেটা হয়ে ওঠেনি। এটা মনের উপর কোনো প্রভাব ফেলেছিল? ডেফিনেটলি আমরা ওই সময় খুবই আপসেট ছিলাম, কারণ আমরা রিহার্সাল করছিলাম একটা পার্টিকুলার ফিল্ম নিয়ে, এবং আমাদের কাস্টিং পুরোপুরি সেট ছিল। আচ্ছা। খুবই ইন্ডিপেন্ডেন্টলি আমরা এই ফিল্মটা প্রডিউস করছিলাম, এবং আমাদের প্ল্যানিং সব কিছু ঠিক হওয়ার পর যেটা হয়, মহামারী কোভিড। তো কোভিড হওয়াতে হয় যেটা, সেটা হচ্ছে এই চৌরাস্তা যে গল্পটা, সেটা খুবই পাবলিক প্লেস ওরিয়েন্টেড। আচ্ছা। তখন আমাদের মনে হচ্ছিল এটা নেক্সট টু ইম্পসিবল, এটা মনে হয় আমরা স্বাভাবিক জীবনে আর কোনোদিন ফিরে যেতে পারবো না, এবং এই ফিল্ম আসলে আর কোনোদিন হবে না। সো আমরা আসলে ওইটা শেলফ করে দেই। তো শেলফ করার পর আমরা একটা লম্বা একটা গ্যাপ ছিল, তারপর আমরা আবার মনে করি যে একটু স্বাভাবিক হচ্ছে, তখন আমরা আবার স্ক্রিপ্টটা নেই, আবার কাজ করা শুরু করি। তখন হচ্ছে সেকেন্ড ওয়েভ হয়, আচ্ছা, হ্যাঁ, আবার লকডাউন। রাইট। তারপর আমরা ভাবলাম যে না, এটা আসলে ইটস জাস্ট নট ওয়ার্কিং। আমরা আসলে খুব আপসেট ছিলাম তখন। এটা আমি এবং আমার কো রাইটার যে আনোয়ার হোসেন, আমাদের দুইজনের মিলে স্ক্রিপ্টটা তৈরি করা। তো তখন আমরা ভাবলাম যে মানে আমরা
এই ফিল্ম হবে না। তো এই মুহূর্তে পৃথিবী যেই রকম, তাহলে আমরা আসলে কি একটা কাজ করতে পারি যেটা আসলে আমাদের খুবই মিনিমালিস্টিক একটা অ্যাপ্রোচে আমরা কাজ করতে পারি। তো তখন হচ্ছে আমরা একসাথে বসে বেশ ব্রেনস্টর্মিং করি যে কিভাবে আমরা কাজ করব। তো আমরা ভাবলাম যে আমরা এক কাজ করি, আমরা একটা এক্সপেরিমেন্টাল একটা কাজ করি, যেটা খুব একটা আমাদের যেই নির্বাণ, যেই বা নির্বাক চলচ্চিত্র যেটা, সেটা আসলে মানে চিত্রনাট্য যদি বলি, সেটা হচ্ছে জাস্ট 3 পেজ। আচ্ছা, এবং ওই 3 পেজে আসলে স্ক্রিনে যেই ফাইনাল যেই ফিল্মটা, সেই 3 পেজের অনেকটুকু বাইরেও ওকে, খুবই এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল। তখন আমরা যেটা করি যে যারা আমরা এখানে চৌরাস্তায় যারা কাজ ছিল তাদের নিয়েই আমরা ভাবি যে আমরা কাজ করি, নির্বাণ। আমরা তাদের নিয়েই আমরা এই কাজটা করতে চাই। কারণ আমরা নির্বাণের গল্পে চলে এসেছি Sure. অলরেডি, এবং চৌরাস্তা তাহলে আমরা পাইনি, চৌরাস্তার জায়গায় যারা কাজ করেছে সেটাই আসলে সেই মানুষগুলোই আসলে নতুন করে নির্বাণ নিয়ে কাজ নির্বাণে। করা শুরু করলো। চলচ্চিত্র নির্মাতা, এই নামটা আসলে কিরকম প্রভাব ফেলে মনের উপর, আনন্দিত করে কতখানি? এটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করে। আচ্ছা। কারণ এবং একটু আমার কাছে ওভাররেটেডও মনে হয় আচ্ছা। কিছু ক্ষেত্রে। কারণ আসলে একটা ফিল্ম তো আসলে মানে ইটস আ কোলাবোরেটিভ আর্ট ফর্ম, অ্যাজ উই নো। একদম। সো এটা আসলে হ্যাঁ, আমার ভিশনটা ডেফিনেটলি আছে, বাট এইখানে অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট আছে। একদম। এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় চলচ্চিত্রের সাথে পাশাপাশি বয়ে চলে দুটো রাস্তার মতো, সেটা হচ্ছে প্রযোজনা। বাণিজ্যিক ছবিতে যেরকম এটা খুবই জরুরি, এবং আপনি যে ফর্মের মুভিগুলো করছেন সেগুলো তো ভীষণ জরুরি। এগুলোতে কি আপনার চলচ্চিত্র নির্বাণে কি আপনি নিজেই প্রযোজনা করলেন নাকি কোনো সংস্থার সাথে কাজ করলেন? না, এটা নির্বাণ আসলে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট একটা ফিল্ম। আচ্ছা। এখানে হচ্ছে আমি এবং আনোয়ার হোসেন, আমরা দুজন মিলেই আসলে পুরো কাজটা করি মেইনলি। সো প্রযোজনার জায়গা থেকে প্লাস পরিচালনা তো পুরোপুরি আপনার। পুরোপুরি আমার। সো আমি আসলে নির্বাণে বেশ কিছু রোল প্লে করেছি, মানে এজ ইন আমি ওটার ডিরেক্টর, ডিওপি প্লাস এডিটর। আমি তো বলবো যে সময়ের সাথে সাথে আপনি আপনার সমস্ত স্বপ্নের জায়গাগুলো ছুঁয়ে গেছেন এবং আপনাকে সমৃদ্ধ করেছেন। এই জায়গাতেই জানতে চাইবো যে কাস্টিংয়ের ব্যাপারটা বা চলচ্চিত্রের পটভূমির ব্যাপারটা, এখানে সাদা কালো এবং সংলাপহীন এই দুটো বিষয়কে এই সময়ে এসে সমন্বয় করাটা কিন্তু ভীষণ কঠিন। এই কারণে একে তো যাদেরকে দিয়ে আপনি প্রেজেন্ট করবেন, আর্টিস্ট যারা থাকবে, তাদের সেই স্কিল পর্যন্ত মেধা না থাকলে আপনি আউটপুট দিলেও 100% আসবে না। এটা একটা ক্রাইসিস। এবং একই সাথে দর্শক মহলে, যদিও আমি জানি না, আপনার কাছ থেকেই শুনবো যে কেমন অডিয়েন্স আসলে আপনার টার্গেট ছিল। এই দুটো বিষয় নিয়ে কথা বলি। আমাদের এই প্রসেসটা বেশ ইন্টারেস্টিং ছিল, কারণ আমরা যারা এখানে কাজ করেছে ক্যামেরার সামনে, তারা আসলে 1 মাস সেই ফ্যাক্টরিতে ছিল, যেই ফ্যাক্টরিতে আমরা শ্যুট করেছি। সো তারা এজ এ ওয়ার্কার ওখানে 1 মাস ছিল। সো তাদের মূল আমরা এটা পার্ট অফ তাদের একটা ওয়ার্কশপ ছিল যে তাদের আর কিচ্ছু না, তাদের আসলে ওই শ্রমিকটা হয়ে উঠতে হবে। সো তাদের সাথে কাজ করবে, তাদের সাথে লাঞ্চ করবে, তাদের সাথে থাকবে। সো আমরা কোয়াইট ফরচুনেট ছিলাম যে এরকম বাঞ্চ অফ ইয়াং ট্যালেন্টসদের নিয়ে কাজ করেছি, যারা আসলে খুব আগ্রহের সাথে বলেছে যে তারা এই কাজ করতে চায়। এবং তাদের জন্য এক ধরনের এক্সপেরিমেন্ট ছিল, তারাও এই ধরনের প্রসেসে কখনো কাজ করেনি। তো তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং ছিল। কতজন কাজ করেছে একসাথে? আমরা হচ্ছে মানে স্ক্রিনে ছিল হচ্ছে 4 জন। আচ্ছা, আর ফুল টিমের যদি কথা বলি, যারা স্ক্রিনের বাইরে কাজ করেছে? 3 জন, 3 জন, আমি সহ। আচ্ছা। সো আমরা আসলে এই 5-7 জন লোক মিলেই, সো আমাদের যে ইভেন স্ক্রিনে যখন যে স্ক্রিনে নেই তখন সে হচ্ছে আবার আমার এডি, এভাবেই কাজটা করেছে। সো এইটার আসলে প্রসেসটাই কমপ্লিটলি ডিফারেন্ট ছিল। এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা বলবো যে আমরা যেহেতু এক্সপেরিমেন্ট করছিলাম এবং আমরা
প্রতিদিন সকালবেলা মানে আমাদের যখন শুট শুরু হয় তখন আমরা এক ধরনের ইম্প্রোভাইজ করতাম অনেক কিছু। আমরা রাত্রে বলতাম যে এইভাবে আমরা শুট করব, পরের দিন হয়তোবা দেখা গেল কমপ্লিটলি অন্যভাবে কিছু একটা শুট করছি। সো মানে অ্যাক্টররা একটা ইমেন্স আমাদের উপর ভরসা ছিল, সেই কারণে এটা হয়েছে। এজ এ টিম ওয়ার্কটা চমৎকার ছিল, সেই কারণে এটা ঘটেছে আসলে। আচ্ছা, ফাইনালি কত দিন নিয়ে সময় নিয়ে ঘটলো? আমাদের এই ফিল্মটা এই যে অ্যাজ আই সেড 1 মাসের একটা ওয়ার্কশপ পিরিয়ড ছিল। আচ্ছা, শুট আমাদের আসলে আমরা একটা সিজনের একটা ব্যাপার ছিল। সো আমরা আসলে উইন্টারে শুট করি অ্যারাউন্ড 10-15 ডেজের মতো উইন্টারে শুট করি। আবার বর্ষাকালে আমরা আরো 5 ডেজ আই থিঙ্ক, আই রিমেম্বার। বাট এইটার পোস্ট প্রোডাকশন নিয়ে আসলে অনেক সময় যায়। আচ্ছা, অলমোস্ট 1 বছরের মতো টাইম লাগে এটা পোস্ট প্রোডাকশনে। যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট ছিল, সো আমি এডিট করছিলাম, কাজের ফাঁকে ফাঁকে আমি এডিট করছিলাম। তারপর হচ্ছে এটা যেহেতু সাউন্ড, এটার পুরো সাউন্ডটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো আমরা অনেক টেস্ট করছিলাম ঢাকায় বিভিন্নভাবে যে কিভাবে আমরা সাউন্ডটাকে কাজ ওয়ার্ক করে। শেষ পর্যন্ত আমরা আসলে কলকাতায় সুকান্ত মজুমদার, উনি আমাদের সাউন্ডটা ডিজাইন করলেন। তো সুকান্ত দার ডিড অ্যামেজিং জব। মানে এটা এক ধরনের একটা স্পিরিচুয়াল জার্নি ছিল। সো ওটার সাথে মানে আমাদের ভিজুয়ালি আমরা আমরা মানে এজ ইন লাইক আমাদের ছোট্ট টিম, আমরা কোয়াইট ইমপ্রেস ছিলাম যে আমাদের ভিজুয়ালি আমরা আসলে ব্যাপারটা ঘটাতে পেরেছি। কিন্তু আমরা সবসময় ভাবতাম যে সাউন্ডটা হয়তো বা বিট করতে পারবে না। আচ্ছা, কিন্তু সুকান্তদার সাউন্ড যখন আসলো তখন আমরা ভাবছিলাম যে আমরা কি রিশুট করব নাকি, কারণ সাউন্ডটা এত চমৎকার ছিল। তো যেহেতু সংলাপবিহীন সিনেমা, সো অ্যাম্বিয়েন্স প্রত্যেকটা ডিটেল খুবই ইম্পর্টেন্ট ছিল। আবার সেই কানেকশনটাও এই 3-4টা চরিত্রের মধ্যে আবার দেয়ার ইজ দিস কমন কানেকশন মেন্টালি, স্পিরিচুয়ালি। সো সেই জায়গায় আবার ওই কানেকশনটা তৈরি করা উইথ সাউন্ড ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং। নির্মাণের সময়টা কেমন ধরতে পারি? 2021 কিংবা 22 থেকে শুরু? হ্যাঁ, 21-এ প্রবলেম আমরা স্টার্ট করি। আপনি যে সময় কাজটা শুরু করেছেন সেই সময়টায় যেখানে সকলে আসলে এই বর্তমান সময়টা সংলাপ নির্ভর চলচ্চিত্র নির্মাণ করছে, সেই জায়গাটা আপনি নীরবতাকে বেছে নিয়েছেন। এটা একটা সাহসিকতার পরিচয় দিলেন। এবং কি চিন্তা থেকে, কখনো মনে হয়নি যে আসলে সবাই পছন্দ করবে কিনা বা কেমন সাড়া পাবো? আমরা প্রথমত বলছিলেন যদি এক্সপেরিমেন্টাল, এই প্রশ্নটা আমাকে মস্কোতে কিউএনএ তে জিজ্ঞেস করেছিল যে এই সময়টা কেন, মানে যখন সিনেমা ইজ লাইক এক ধরনের লাউড এক্সপ্রেশন এন্ড এভরিথিং, সো এই সময় এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট সংলাপবিহীন কেন? তো এবং এটার দর্শকরা কারা? তো আমার ওখানে যে উত্তরটা সেটাই আমি আপনাকে দিচ্ছি। সেটা হচ্ছে এই দর্শক প্রথমে ছিল হচ্ছে আমি এবং আনোয়ার হোসেন। আমরা ভাবছিলাম যে আমরা সিনেমাটা দেখব, এটা আমাদের জন্য বানাচ্ছি আমরা। এবং আমাদের যে টিমে তারা সবাই ওয়াজ লাইক হ্যাপিলি যে এই প্রসেসে কাজ করার। সো এটা আসলে দর্শকের কথা একদমই মাথায় রেখে আমরা কাজ করিনি, এটা হচ্ছে দ্য রিয়ালিটি। এখন যখন এটা বাংলাদেশে এখনো কোথাও অ্যাভেলেবল না বা এখনো দর্শক দেখেননি, এটা আমি যে রিয়াকশনগুলো সেটা হচ্ছে আইদার মস্কোতে বা কাজাখস্তানে বা ফ্রান্সে, এই জায়গার যে দর্শকের যে অনুভূতি যেটা, সেটা আমি বলতে পারি যে তারা আসলে খুবই, আমরা এত নয়েজি একটা সমাজে বাস করি বা এই জায়গার থেকে হঠাৎ করে এই অলমোস্ট 90 মিনিটসের একটা সাইলেন্স, তাদের আসলে এক ধরনের লাইফ যে আসলে মানে এই সাইলেন্সের মধ্যে দিয়ে কাটানোর যে ব্যাপারটা বা নিজের সাথে যে সময় কাটানোর যে ব্যাপারটা উইথ সাইলেন্স, ওইটা তারা ফিল করতে পেরেছে। এবং তারা এটা বলছিল যে এটা অনেক দিন পর অন্ধকার রুমে মানে
সিনেমা না, আসলে আমরা আমাদের সাথে সময়টা কাটিয়েছি। চমৎকার। চমৎকার। আসলে আমিও আপনার কথা শুনে ফিল করতে পারছিলাম যে মুহূর্তটা কেমন হতে পারে। একই সাথে আমার একটা আগ্রহ জাগছিল যে ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড যখন পেলেন, সেই অনুভূতিটা আসলে গত কয়েক বছরের অনেকগুলো রাতের, অনেকগুলো সময়ের সমন্বয়ে আসলে এটা বুনেছেন আপনি। যখন অ্যাওয়ার্ডটা পেলেন তখন এর অনুভূতিটা ব্লাস্ট করলো কিভাবে? এটা আসলে একটা ম্যাজিক্যাল টাইম ছিল, কারণ কমপ্লিটলি আনএক্সপেক্টেড ছিল পুরো ব্যাপারটা। কারণ আমাদের প্রিয়া মার্চি সেখানে উপস্থিত ছিল আচ্ছা। ওপেনিংয়ে আপ টু আমাদের স্ক্রিনিং পর্যন্ত, এবং এখানে বাকি যে কম্পিটিশনে যে সিনেমাগুলো ছিল, আমি প্রিয়ামকে বলছিলাম যে প্রিয়াম দেখো, আমাদের কোনো চান্স নেই, মানে এই জায়গায় আমাদের জেতার কোনো চান্স নেই, শুধু শুধু মানে এটা মনে হয়, কিন্তু ওই সময় কিন্তু মনের কোনায় একটু আশাও থাকে। না, একদমই ছিল না। খুবই সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে একদমই ছিল না। আমি তো যদি জানতাম তাহলে আমার স্টেজে উঠে কি স্পিচ দিব সেটা অন্তত আমি একটা মিনিমাম রেডি করে রাখতাম। আমি কিচ্ছু ছিল না। আমি মানে আর ওখানে তো একেবারে খুবই রেস্ট্রিক্টেড, মানে আগে জেনে যাব বা আমাকে ফোন করে বা ইমেল করে বলে দিবে সেটা তো প্রশ্নই ওঠে না। তো অন দ্য স্পট, তো এখানে আমি জাস্ট আমাদের ফাইনালসের 2 দিন আগে প্রিয়াম চলে গেল যে আচ্ছা ঠিক আছে, আমি প্রেজেন্টেশন পর্যন্ত ছিলাম, ফিল্ম দর্শকের সাথে বসে দেখা, প্লাস হচ্ছে ওপেনিংয়ে থাকা, ক্লোজিং পর্যন্ত সে আর থাকলো না। আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে, 2-3 দিন পরে আমিও চলে যাব, সো জাস্ট ক্লোজিং শেষ করে চলে যাব। সো সেও থাকলো না। কিন্তু যখন এটা মানে নামটা অ্যানাউন্স করলো, আমি একটু আঁচ পাচ্ছিলাম যখন স্টেজে যে প্রেজেন্টার যিনি ছিলেন উনি বলছিলেন যে এই বছর তাদের একটা খুবই স্পেশাল একটা ফিল্ম আসছে, যেটা সব ফিল্মের একটা বাউন্ডারিজ ব্রেক করে, এবং এটা মানে খুবই এক্সপেরিমেন্টাল একটা কাজ হয়েছে এবং অনেকদিন পর এরকম একটা কাজ হয়েছে। তখন আমার একটু সন্দেহ হচ্ছিল যে এটা কি আসলে আমাদের ফিল্মের কথা বলছে। তারপর কিছুক্ষণের মধ্যেই নামটা অ্যানাউন্স করলো ফিল্মের। এন্ড এটা আসলে এই মানে আমি স্টেজে উঠছিলাম, মানে আমার কাছে পুরো ব্যাপারটাই স্বপ্ন মনে হচ্ছিল যে এটা কি আসলেই ঘটছে, মানে আমাদের ফিল্ম অ্যাওয়ার্ড পাচ্ছে। এটা আসলে এতই আনএক্সপেক্টেড ছিল যে ইট কেম অ্যাজ আ হিউজ সারপ্রাইজ। একদমই তাই। এবং একই সাথে লাবণ্য, দেখো, এটা শুধুমাত্র কিন্তু আমাদের অতিথির ব্যক্তিগত অর্জন নয়, এটা একটা বাংলাদেশের জন্য অন্যরকম একটা অর্জন। চলো সেইভাবে কথাগুলো শুনি। আপনিও সেটাই বলেছিলেন। এক্স্যাক্টলি। আমি স্টেজে উঠে আমি যখন সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম, আমাকে অ্যাওয়ার্ডটা হাতে দিল, তখন আমার জাস্ট একটা জিনিসই মনে হচ্ছিল, যেটা আমার স্পিচ খুবই শর্ট ছিল, জাস্ট একটা সেন্টেন্সে, যে ইটস এ বিকেন অফ হোপ ফর দ্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারস ইন বাংলাদেশ। যে এটা আসলে এক ধরনের, মানে আমরা যেভাবে কাজটা করেছি, এটা দিয়ে এইভাবে কাজ করেও যে এই অর্জনটা হতে পারে, সেটা আসলে ডেফিনেটলি একটা ইন্সপিরেশনাল ব্যাপার ফর অল দ্য ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারস বাংলাদেশের। আর এখন আমরা সবাই জানি যে বাংলাদেশের একটা নিউ ওয়েভ চলছে, সবাই সবার জায়গা থেকে সিনেমা নির্মাণে সবাই কাজ করছে এবং ভালো ভালো কাজ করছে, এবং আমরা এখন নট জাস্ট বড় বড় ফেস্টিভ্যালে যাচ্ছি, আমরা আসলে অ্যাওয়ার্ডও নিয়ে আসছি। একদমই তাই। এবং চলচ্চিত্রের ভিন্নতাও রয়েছে, নানান রকম চলচ্চিত্র আমরা সামনে পাচ্ছি, সেগুলো নিয়েও কথা বলবো। কিন্তু কিং ইন দ্য ল্যান্ড অফ দ্য প্রিন্সেস, এটা নিয়ে একটু কথা বলতে চাই, শুনবো আপনার কাছ থেকে। এই ফিল্মের আইডিয়াটা আসে হচ্ছে আসলে পাঠশালা শুটিংয়ের টাইমে। আচ্ছা। আমরা পাঠশালা যখন শ্যুট করছিলাম, আমাদের ওপেনিং একটা গানের সিকোয়েন্স ছিল, সূর্যের আলো, সেটা হচ্ছে শ্রীমঙ্গলে শ্যুট করা। আচ্ছা। তো শ্রীমঙ্গলে আমরা ওটা হচ্ছে ডে টাইমে আমাদের শ্যুট ছিল, রাত্রে খুব একটা আমাদের করার কিছু ছিল না। এবং তখন হচ্ছে আমরা একটা মাইকিং শুনতে পারি যে এখানে লোকালি যাত্রাপালা হবে। সো আমার যাত্রাপালা দেখা হচ্ছে খুবই ছোটবেলা যাত্রাপালা দেখেছি, এবং সেই স্মৃতি যে যাত্রাপালা, লাউড মেকআপ, কস্টিউম, লাইট, এগুলো হচ্ছে মানে যাত্রাপালার যেই অনেক কিছু অ্যাবসার্ড, কিন্তু তারপরেও বিনোদন। সো
ওটা ছিল হচ্ছে আমার স্মৃতিতে যে আচ্ছা ঠিক আছে অনেক দিন পর আমরা যাত্রাপালা দেখতে যাব আমি। আবার নবাব সিরাজউদ্দৌলাও ছিল। সো এটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা যেটা আমি দেখি অলমোস্ট 30 বছর আগের কথা বলছি, আচ্ছা। অলমোস্ট। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে গিয়ে দেখে আসি। আচ্ছা। তো ওখানে গিয়ে দেখি যে এটা আসলে মানে যাত্রাপালা হচ্ছে না, কমপ্লিটলি অন্য একটা ব্যাপার ঘটছে যাত্রাপালার আড়ালে। সেটা হচ্ছে যাত্রাপালা সাইনবোর্ড, কিন্তু এর পেছনে আসলে এখানে প্রিন্সেসের নাচ, এবং অডিয়েন্স আসলে জানে যে এখানে প্রিন্সেসের নাচ হবে এবং সেটা সেই জেনেই। নাচটাই দেখতে যাচ্ছে। এবং যিনি হচ্ছে নবাবের চরিত্রে অভিনয় করছিলেন উনি স্টেজে উঠে ওনাকে রীতিমতো অপমান করে ওনাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে যে ওনাকে দেখবেন ওনারা তারা। সবাই নাচ দেখতে চায়। তো আমরা মিডিয়ায় কাজ করি, এটা শুনে তারা অর্গানাইজাররা আমাদের একটু প্রিভিলেজ দিল যে আমরা ব্যাক স্টেজে গিয়ে কথা বলা। তো আমার ক্লিয়ারলি মনে আছে যে দুটো আলাদা গ্রিন রুম ছিল, ডান্সারদের একটা গ্রিন রুম, যাত্রাপালার আর্টিস্টদের জন্য একটা গ্রিন রুম। তো সেই জায়গায় যাত্রাপালার আর্টিস্টরা একটা চা খুঁজছে, তাদের দেওয়া হচ্ছে না, এবং সিনিয়র অ্যাক্টার্স, যাত্রার সিনিয়র অ্যাক্টার্স দেওয়া হচ্ছে না। আর ওইদিকে হচ্ছে ডান্সার্সদের গ্রিন রুমে জুস আসছে, সব মানে সব কিছুই আছে তাদের জন্য। সো ওই রাত্রে আমার দেখা যেই ব্যাপারটা সেইটাই আসলে এক ধরনের রিক্রিয়েট করা কিং ইন দ্য ল্যান্ড অফ প্রিন্সেসে। তো আমি তখন থেকে ভাবছিলাম যে আমি এই সাবজেক্ট নিয়ে কোনো একটা কাজ করব, কিন্তু এটা যে এই ফরম্যাটে হবে বা এই গল্প হবে সেটা আমার জানা ছিল না। আমি সবসময় যে আমার যাত্রাপালা নিয়ে, আমার যাত্রাপালার সেই দ্য কালারফুল ভাইব্রেন্ট পার্টটা আমার কাছে খুবই অ্যাট্রাক্ট করতো আমাকে। দারুণ। তো সেই জায়গা থেকে আমি ভাবছিলাম যে এটা কাজ করব, কিন্তু এটা আমি তারপর ভাবলাম যে না, আমি আসলে এই জায়গাটা আমি আসলে হাইলাইট করতে চাই, কারণ এটা যদিও আমি দেখাচ্ছি যাত্রাপালা দিয়ে, বাট এটা না প্রত্যেকটা শিল্পের একটা এই সাইডটা আছে যে আর্ট ভার্সেস একদমই। কমার্সের যেই ব্যাপারটা, এটা আসলে একটা ইউনিভার্সাল ব্যাপার। কিন্তু তারপর আমরা আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ যাত্রা শিল্প আমাদের একদম আমাদের নিজের শিল্প। কারণ হচ্ছে আমরা সেই তখন থেকে একদম পুরনো সময় থেকে আমরা এখন পর্যন্ত এটা আমাদের নিজেদের। তো এটা নিয়ে আপনি কাজ করেছেন, যে পরিবর্তন হচ্ছিল, যে সমস্যাগুলো পেয়েছেন, সেটাকে ঘিরে আপনি একটা চমৎকার কাজ আমাদেরকে উপহার দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা। কিন্তু আমরা আরো অনেক গল্প রয়ে গেছিল, মনে হয় যে আরো অনেক গল্প জানার রয়েছে। সময় শেষ হয়ে গেছে, হয়তো অন্য কোনো আয়োজনে আপনার কাছ থেকে আরো অনেক কিছু বিষয় নিয়ে জানতে পারবো। একেবারে শেষের দিকে যেহেতু আছি, এই সময়কার চলচ্চিত্র এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি সবকিছু মিলে আপনার কিছু বলবার থাকে। আচ্ছা, আমি প্রথমে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে সিনেমাকে মানে একটা সংজ্ঞায় দর্শক যেন না ফেলে। সিনেমা অনেক ধরনের সিনেমা আছে, এবং আমি চাই যে দর্শকরা এক্সপ্লোর করুক ডিফারেন্ট টাইপের সিনেমা, এবং বাংলা সিনেমার সাথে থাকার জন্য। এবং এই সময়ে আমরা এমন একটা জায়গায় আছি যে আমাদের আসলে সিনেমা আবার সেই সোনালী সময় যেটা আমরা বলি যে বাংলা সিনেমার, সেটা আবার ফিরতে যাচ্ছে। এখন আমাদের দর্শকের সাপোর্ট ডেফিনেটলি দরকার। খুব চমৎকার করে বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। থ্যাংক ইউ ভালো থাকবেন। আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ।